আচ্ছা, আমি শিল্পী গল্পটা শেষ করার পর দুঃশাসনীয় গল্পটা শুরু করব বলে আমি বেশ কিছুদিন তোমাদের পড়ানো থেকে একটা বিরতি নিতে হয়েছিল আমাকে, কিছু পারিবারিক কাজ থাকার ফলে। তো পুনরায় আবার আমি এসেছি ক্লাস নেওয়ার জন্য। আজকে আমি পড়াবো তোমাদের দুঃশাসনীয়। দুঃশাসনীয় গল্পটার নামকরণ করা হয়েছে দুঃশাসন থেকে দুঃশাসনীয়। দুঃশাসনকে সেটা নিশ্চয়ই তোমরা জানো যে মহাভারতের একটি চরিত্র, যে চরিত্র দ্রৌপদীর বস্ত্রহরণ করবার মতন স্পর্ধা দেখিয়েছিলেন, এবং সেই মুহূর্তে যখন দ্রৌপদীর ভারী রাজসভায় পাশা খেলায় হেরে গিয়ে দ্রৌপদীকে যখন হেরে বাজি রেখে দুর্যোধন যুধিষ্ঠির ভীমেরা হেরে যায়, সেই সময় অন্দরমহল থেকে রজস্বলা দ্রৌপদীকে ভারী রাজসভায় টেনে আনতে নির্দেশ দিয়েছিলেন দুর্যোধন এবং দুঃশাসন। এবং দুঃশাসন কি করেছিলেন না, দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন। ভারী রাজসভায় দ্রৌপদীকে উলঙ্গ করে দিয়ে সেই একটা বীভৎস চেহারা, বীভৎস একটা নারী নির্যাতনের একটা বীভৎস ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকে এই দুঃশাসনের বস্ত্রহরণ এবং দ্রৌপদী বস্ত্রহরণের এই ঘটনাটা। এটা মানে কলঙ্ক তো বটেই একটা, কিন্তু এইটার সাথে সাথে শুধু যে কলঙ্ক তাই বলবো না, মানে পুরুষতন্ত্রের হাতে নারীদের বা মেয়েদের এটা খুব সাজেস্টিভ যে প্রতিনিয়ত তাকে কিভাবে অপমানিত হতে হয়, কিভাবে লজ্জিত হতে হয়, কিভাবে নিপীড়িত হতে হয়, তারও একটা নিদর্শন তো বটেই। তো সেই ওই দিকটা নয়, এখানে যেটা করা হচ্ছে যে বস্ত্রহরণ, লজ্জা নিবারণের জন্য যে নারীর ভূষণ হচ্ছে লজ্জা, সেই লজ্জা নিবারণের জন্য যে বস্ত্রটুকুর দরকার, সেই বস্ত্রটুকু দুঃশাসন দ্রৌপদীর অঙ্গ থেকে কেড়ে নিচ্ছেন। এই যে পৌরাণিক ঘটনা, সেই পৌরাণিক ঘটনাটাকে এখানে মানে সেটা অবলম্বনও নয়, অনুসরণও নয়, কিন্তু নামকরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে খুব সিম্বলিক ওয়েতে সেই ঘটনাটাকে এখানে আনা হয়েছে। একেবারে একটা রিয়ালিটি, একটা ঘোর বাস্তব পরিস্থিতির সঙ্গে মিথের এই উল্লেখিত যে বস্ত্রহরণের ঘটনা, এই দুটো ঘটনাকে কি অসাধারণ নৈপুণ্যে তিনি মিলিয়ে খুব সাজেস্টিভ, অত্যন্ত সিম্বলিক ওয়েতে তিনি গল্পটির নামকরণ করেছেন দুঃশাসনীয়। দুঃশাসন থেকে হয়েছে দুঃশাসনীয়। আচ্ছা, এই গল্পটার প্রেক্ষিত হচ্ছে একেবারেই অন্ন সংকটের সময়ে, যে সময় আমাদের এখানে মন্বন্তর বা অন্ন সংকট দেখা দিয়েছিল, তারই পাশাপাশি বস্ত্র সংকটও কিন্তু একটা নিদারুণ সংকট হিসেবে তখন দেখা দিয়েছিল। বস্ত্র সংকট মানে শিল্পী পড়ানোর সময়ই আমি তোমাদেরকে বলেছিলাম যে কৃত্রিম উপায়ে বস্ত্র সংকট তৈরি করা হয়েছিল। কিছু অসাধু ব্যবসায়ী তাদের মুনাফার জন্য তারা এই একটা কৃত্রিম সংকট তৈরি করেছিল, যে সংকটের ফলে কিন্তু এই বাংলার তাঁতিরা একটা নিদারুণ অর্থনৈতিক ইয়ের মধ্যে পড়ে, দুর্যোগের মধ্যে পড়ে, অর্থনৈতিক একটা বিপর্যয়ের মধ্যে পড়ে। এবং অর্থনৈতিক বিপর্যয় যেমন ছিল, তার পাশাপাশি ছিল যে কারুর ঘরে এক টুকরো বস্ত্র ছিল না, কাপড় তৈরি হচ্ছে না তো কেমন, ফলে কারুর ঘরে এক টুকরো বস্ত্র নেই, এক টুকরো সুতো নেই, যে তারা বিশেষ করে নারীরা তারা নিজের লজ্জাকে নিবারণ করবেন। এই রকম একটা পরিস্থিতিতে গল্পটার প্রেক্ষিত, অর্থাৎ এই অন্ন সংকটের সময়ই অন্ন সংকটের পাশাপাশি বস্ত্র সংকট, এবং সেই সংকট সামাজিকভাবে কিভাবে প্রভাব বিস্তার করেছিল, এবং এই বস্ত্র সংকট শুধু সামাজিক প্রভাব বিস্তার নয়, কিভাবে ব্যক্তিগত জীবন, পারস্পরিক সম্পর্ক, ব্যক্তি মনের চিন্তা ভাবনা, এই সব কিছুকে প্রভাবিত করেছিল। শিল্পীতে আমরা পড়েছি কি, শিল্পীতে একটি চরিত্র, মূলত মদন তাঁতির চরিত্রকে কেন্দ্র করে নিয়ে এই বস্ত্র সংকট এবং বস্ত্র সংকটের প্রতিবাদে তাদের যে শ্রেণী সংগ্রামের একটা ইঙ্গিত, প্রতিবাদ, সেইটা একটা ব্যক্তিকেন্দ্রিক চরিত্রকে কেন্দ্র করে গল্পের মধ্যে এসছে।
সেখানেও প্রতিবাদ করতে দেখেছি। ওই যে ঠক 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 করে তাতে যে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটাই হচ্ছে একটা এই বস্ত্র সংকটের যে কালে এই অসাধু ব্যবসায়ীদের যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তির বিরুদ্ধে একটা প্রতিবাদ, একটা বিপ্লব, একটা আন্দোলন। কেমন সেইভাবে এটা এসেছে। সেখানে বিপ্লব বলো, প্রতিবাদ বলো, আন্দোলন বলো, তার একটা নিজস্ব চেহারা, তার একটা নিজস্ব ভঙ্গি। আবার তার পাশাপাশি দুঃশাসনীয়তেও দেখব কিন্তু যে এখানেও প্রতিবাদ এসছে, কিন্তু সেই প্রতিবাদের ধরনটা আলাদা, সেই প্রতিবাদের চেহারাটা আলাদা, সেই প্রতিবাদের মানুষটা আলাদা। অর্থাৎ প্রতিবাদও যে কত রকমভাবে হতে পারে একই বস্ত্র সংকটের, সেটা দেখানো হয়েছে। কিন্তু এখানে যেটা উল্লেখযোগ্য, যে দুটো গল্পর মধ্যে যদি আমি তুলনা করতে পারি, তাহলে দেখব শিল্পী গল্পটা মূলত একটা সরল রৈখিক গল্প, চরিত্র সংখ্যা কম, সরল রৈখিক গল্প। গল্পটা প্রথম থেকে শুরু, গল্পটা প্রথম থেকে শেষ, শুরুটা মদন তাঁতিকে দিয়ে, শেষটাও মদন তাঁতিকে দিয়ে। কিন্তু দুঃশাসনীয় গল্পটা আঙ্গিকগত দিক থেকে বা নির্মাণগত দিক থেকে, নির্মাণ কৌশলগত দিক থেকে এর এক ধরনের অভিনবত্ব আছে। প্র্যাকটিক্যালি এই গল্পটার মধ্যে নির্দিষ্ট কোনো একটি চরিত্র নেই যাকে আমি নায়ক বলতে পারি বা যাকে আমি নায়িকা বলতে পারি। অনেকগুলো সম্পর্ক, অনেকগুলো চরিত্রের কোলাজ, টুকরো 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 কতগুলো সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে জুড়ে 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 কিন্তু এই দুঃশাসনীয় গল্পটা তৈরি হয়েছে। কেমন? ফলে নির্দিষ্টভাবে, এবং সেখানে মা ছেলের সম্পর্ক আছে, সেখানে শাশুড়ি বউ ননদ তাদের সম্পর্ক আছে, সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। এই প্রত্যেকটা সম্পর্ক যে বা রিলেশনশিপগুলো, এই একটা সংকট, বস্ত্র সংকট, এই একটা বস্ত্র সংকটের প্রভাবে সেই সম্পর্কগুলো কীভাবে, সম্পর্কগুলোর চেহারা কীভাবে বদলে যাচ্ছে, সম্পর্কগুলোর মুখগুলো বদলে যাচ্ছে, সম্পর্কগুলোর রঙগুলো বদলে যাচ্ছে। কেমন? সুতরাং অনেকগুলো ছবি এখানে আমরা পাবো। তার পাশাপাশি তো আমরা দেখব ওখানেও যেমন কালোবাজারি, অসাধু ব্যবসায়ী, তাদের একটা প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করেছিলাম, এবং তারা কিভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে, সাধারণ মানুষকে করে, মানে তাদের কে এইরকম একটা কৃত্রিম অভাব বা কৃত্রিম একটা সংকটের মধ্যে ফেলে দিয়ে কিভাবে তারা তাদের নিজেদের লোভ চরিতার্থ করতে পারে, তার যেমন একটা চেহারা দেখেছি, সেই একই চেহারা আমরা এখানেও দেখতে পাবো। কিন্তু গল্পের ফর্ম বলো, গল্পের প্যাটার্ন বলো, গল্পের অ্যাপ্রোচ বলো, শিল্পী গল্পের পরেই আমি এই গল্পটা পড়াচ্ছি এই কারণে যে এটা কমপ্লিটলি ডিফারেন্ট, এটা একেবারেই অন্য রকম, এবং আমার নিজের ব্যক্তিগতভাবে দুঃশাসনীয় গল্পটা ভীষণভাবে ভালো লাগে। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে পড়তে পড়তে বা পড়াতে পড়াতেও আমি বলবো যে অন্ধকারের ব্যবহার। এখানে অন্ধকার ইটসেলফ আ ক্যারেক্টার। অন্ধকার, তার তো কোনো মানে নেই, তাকে ধরা যায় না, তাকে ছোঁয়া যায় না, তাকে আমরা চোখে দেখি যে মানে একটা জমাট অন্ধকার। তাকে আমি বিবৃত করব কি করে? কালো অন্ধকার। কিন্তু এই অন্ধকার কি করে একটা গল্পের মধ্যে একটা চরিত্র হয়ে উঠতে পারে, ইটস আ ভেরি ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যে এই গল্পের মধ্যে অন্ধকার কী করে একটা চরিত্র হয়ে উঠেছে। আমরা অন্ধকারের ব্যবহার তো অনেক দেখেছি, বিশেষ করে রবীন্দ্রনাথে অন্ধকারের ব্যবহার প্রচুর আছে। রাজা রানী নাটকে, এই হ্যাঁ, রাজা নাটকে অন্ধকার আছে, রক্তকরবীতে অন্ধকার আছে। অন্ধকারকে রবীন্দ্রনাথ নানানভাবে ব্যাখ্যা করেছেন, এবং সেই ব্যাখ্যার মধ্যে তার তত্ত্বগত, মানে তাত্ত্বিকগত, দর্শনগত নানা ব্যাখ্যা আমরা পেয়েছি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো আমার ভালো। সুতরাং অন্ধকারের ভেতরে কোথাও না কোথাও একটা আলোর উৎস থাকে, এবং সেটাই হচ্ছে জীবনের আলো। কিন্তু এই যে দর্শন বা তত্ত্ব, এই দুঃশাসনীয় গল্পেতে অন্ধকারকে যেভাবে মানিক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন, সেইখানে আমরা রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতাকে আনবো না, কারণ তার অন্ধকারের ব্যাখ্যা আর এর অন্ধকারের ব্যাখ্যা কমপ্লিটলি ডিফারেন্ট। এর অন্ধকারের ব্যাখ্যা নয়, এর অন্ধকারের ব্যবহার।
এর অন্ধকারের ব্যবহার কি করে নারীর বসন হয়ে উঠেছে, নারীর অঙ্গের বস্ত্র হয়ে উঠেছে, নারীর লজ্জা নিবারণের একমাত্র উপায় হয়ে উঠেছে, সেই ঘোর বাস্তবটাকে আমরা এখানে দেখতে পাবো। এবং অন্ধকারের একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার এখানে মানিক বন্দ্যোপাধ্যায় করেছেন। আচ্ছা, প্রথমত গল্পের যে প্রথম অংশটা, সেই প্রথম অংশটাতে একটা বিবরণ আছে, একটা অনেক বড় প্রলংড একটা ব্যাখ্যা আছে, যেই ব্যাখ্যার মধ্যে আমরা দেখব মানিক বন্দ্যোপাধ্যায় সুলভ নয়, অথচ মানিক বন্দ্যোপাধ্যায় খুব ডিটেলে পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে একটা বিবরণ দিয়েছেন। মানিক বন্দ্যোপাধ্যায় সাধারণত এত ডিটেলে বিবরণ তিনি দেন না, অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত কাটা কাটা তীক্ষ্ণ, ভীষণভাবে ইন্টেন্সিটি থাকে, একটা গভীরতা থাকে একটা তার ইয়ের মধ্যে, গল্প বা তার বয়ানের মধ্যে, তার নির্মাণের মধ্যে সেই ধরনের এক ধরনের তীক্ষ্ণতা বা তীব্রতা থাকে, সেটা খুব প্রলম্বিত, মানে ইয়ে হয় না, খুব বড় হয় না, বিস্তৃত হয় না। কিন্তু এইখানে আমরা দেখতে পাবো যে একদম প্রথম দিকে মানিক বন্দ্যোপাধ্যায় বেশ একটা বিস্তৃত বিবরণ দিয়েছেন। আজ তারা হাতিপুরে এলে ভয় পাবে। সন্ধ্যার পর বাংলার গাঁগুলি স্বাভাবিক পরিবেশ আজ কি দাঁড়িয়েছে যারা জানে না। বাংলার গাঁয়ের কথা ভেবে শহরে বসে যেসব ভদ্রলোকের মাথার চিন্তায় ফেটে যাচ্ছে তাদের কথাই ধরা যাক। বাংলার গায়ে গায়ে যে অভূতপূর্ব ভৌতিক কাণ্ড কারখানা চলছে সে বিষয়ে একান্ত অনভিজ্ঞ এই রকম কোনো ভদ্রলোক আজকাল একটু রাত করে হাতিপুরে এলে ভয়ে দাঁত কপাটি লেকে মূর্ছা যাবে। এরা বড়ই সংস্কার বশ, মন প্রায় অবশ। অতএব দুর্ভিক্ষে গাঁয়ের অধিকাংশের অপমৃত্যু, নিরুদ্ধার এ জ্ঞান জন্মেই আছে। তারপর সেই গাঁয়ে চারিদিকে ছায়ামূর্তি সঞ্চরণ চোখে দেখে এবং মর্মে অনুভব করে তাদের কি সন্দেহ থাকতে পারে যে জীবিতের জগৎ পার হয়ে তারা ছায়ামূর্তির জগতে এসে পৌঁছে গেছে? শুরুটা করেছে একটা ভৌতিক গল্পের আবহ দিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে সংকটের জন্য প্রচুর গ্রামে গ্রামে শয়ে শয়ে নিরন্ন মানুষ তারা মারা যাচ্ছে, তাদের অপঘাতে মৃত্যু হচ্ছে, এবং সংস্কার বশত সবাই বিশ্বাস করছে যে অপঘাতে মৃত্যু যেই মানুষগুলো তাদের সৎকার হয়নি, তাদের আত্মা প্রেতাত্মা হয়ে সমস্ত গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবং সন্ধ্যের পর থেকে যেরকমভাবে চারিদিকে ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে, সেই ছায়ামূর্তি দেখে তো এই বিশ্বাস আরও দৃঢ় হয় যে এই প্রেতাত্মাদের একটা আবির্ভাব ঘটছে বা প্রাদুর্ভাব ঘটছে গায়ে গায়ে। গাছপালার আড়ালে একটা ছনের বাড়ি, বাড়ির সামনে ভাঙা বেড়া কাত হয়ে দাঁড়িয়ে আছে। বেড়ার ওপাশ থেকে নিঃশব্দে ছায়া বেরিয়ে এসে হনহন করে এগিয়ে অদৃশ্য হয়ে যাবে জমকালো কতগুলো গাছের ছায়ার গাঢ় অন্ধকারে। নয়তো কাছাকাছি এসে থমকে দাঁড়াবে, চোখের পলকে একটা চাপা উলঙ্গিনী বিদ্যুৎ ঝলকের মতো ফিরে যাবে বেড়ার ওপাশে। ডোবা পুকুরে বাসন মাজবে ছায়া, ঘাট থেকে কলসি কাকে উঠে আসবে ছায়া, ছায়া কথা কইবে, ছায়ার সঙ্গে দিদি মাসি খুড়ি বলে পরস্পরকে ডেকে হাসবে, কাঁদবে, অভিশাপ দেবে অদৃষ্টকে। আর কথা শেষ না করে ফিরে যাবে এদিকে ওদিকে এ কুঁড়ে ও কুঁড়ের পানে বিড়বিড় করে বকতে বকতে। বিদেশিদের সামনে পড়ে গেলে চকিতে ঝোপের আড়ালে অন্তরালে খুঁজে নিয়ে ভীত করুণ প্রতিবাদের সুরে বলে উঠবে, কে কে গো ওখানে? কোনো ছায়ার গায়ে লটকানো এক ফালি ন্যাকড়া, কোনো ছায়ার কোমরে জড়ানো থাকে গাছের পাতার সেলাই করা ঘাগরা, কোনো ছায়াকে ঘিরে থাকে শুধু সীমাহীন রাত্রির আবছা আধার। কুরুসভায় দ্রৌপদীর অন্তহীন অবর্ণনীয় রূপক বস্ত্রের মতো। এই একটি মাত্র লাইন কুরুসভায় দ্রৌপদীর অন্তহীন অবর্ণনীয় রূপক বস্ত্রের মতন এই গোটা গল্পটাকে কিন্তু ধারণ করে রেখেছে এই একটা লাইন। কেন গল্পের নামকরণ দুঃশাসনীয়, এই একটা লাইনের মধ্যেই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় গোটা গল্পের যে ঘ্রাণটা, গোটা গল্পের যে এসেন্সটা, সেই এসেন্সটাকে মুহূর্তের মধ্যে তিনি তুলে নেন এবং লহমায় এই গল্পটা
একটা মাত্রা থেকে অন্য মাত্রায় শিফট করে যায়, একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, মানে ডাইমেনশনটা টোটালি চেঞ্জ হয়ে যায়। কুরুসভায় দ্রৌপদীর অন্তহীন অবর্ণনীয় রূপক বস্ত্রের মতন এই অন্ধকার। রূপক বস্ত্রের মতন কেন? সেই বস্ত্রের তো কোনো শেষ ছিল না, বস্ত্র এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। কেমন? সেই বস্ত্রের তো কোনো অন্তহীন, সে তো অনন্ত বস্ত্র। সেইটাকেই রূপকার্থে এখানে দিল কি, রূপক বস্ত্রের মতন। এই যে অন্ধকারটা, এই অন্ধকারও তো অন্তহীন, এই অন্ধকারের তো কোথাও শেষ নেই। আসলে যেটা, এগুলো ছায়ামূর্তিগুলো কেউ প্রেতাত্মা নয়, এগুলো সবই বাস্তবের চরিত্র। এই চরিত্রগুলো কেন না, তাদের গায়ে তো কোনো বস্ত্র নেই, কারুর কোমরে এক ফালি ন্যাকড়া, কারুর কোমরে কতগুলো পাতা জড়ানো, কেউ বা অন্তহীন এই অন্ধকারকে তার বস্ত্রের মতন নিজের শরীরের চারিদিকে জড়িয়ে নিয়েছে। অন্ধকারে তো কিছু দেখা যায় না, তাই রাত্রির প্রগাঢ় অন্ধকারে নামলে ঘর থেকে একে একে মেয়েরা বেরিয়ে আসে তাদের গেরস্থালি কাজ শেষ করবার জন্য। তাদের পরস্পর মা, মাসি, দিদি, বোন, ননদ, ভাজ পরস্পরের সঙ্গে তাদের দেখা হয়। তারা তাদের সুখ দুঃখের কথা বলে, তারা তাদের অদৃষ্টকে দোষ দেয়। তারা পুকুর ঘাটে যায় কাপড় কাচতে, তারা পুকুর ঘাটে যায় বাসন তুলতে, তারা কলসিতে কাঁখে করে কলসি করে জল নিয়ে আসে, খাবার জল নিয়ে আসে। কিন্তু সবটুকুই তারা করে কি করে না, রাতের আঁধার নামলে সেই আঁধারকে তারা তাদের দেহের, তারা তাদের লজ্জার নিবারণ করবার বস্ত্র হিসেবে তারা ব্যবহার করে। কারণ অন্ধকারে সবাই সবার কাছে তমসাচ্ছন্ন, অন্ধকারে সবাই সবার কাছে অস্পষ্ট, আবছা। সুতরাং লজ্জা তো এখানে নেই, অন্ধকারই তো সেই লজ্জা নিবারণের দায়িত্ব, প্রকৃতি সেই লজ্জা নিবারণের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। তাই দিনের বেলা এরা সবাই গৃহের অন্তরালে থাকে এবং রাত্রিবেলায় তারা বেরিয়ে আসে যার যার নিজের গেরস্থালি কর্তব্য সম্পাদন করবার জন্য। সুতরাং এই দ্রৌপদীর অন্তহীন বস্ত্রের মতোই এই অনন্ত অন্ধকারী হয়ে উঠেছে এই হাতিপুর গ্রামের যে মেয়েরা, সেই মেয়েদের লজ্জা নিবারণের একমাত্র উপায়। আচ্ছা, যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ এই উলঙ্গিনীরা কী করে, দরজার অন্তরালে অন্দরমহলে যে অন্ধকার, সেই অন্ধকারে তারা গা লুকিয়ে থাকে, তারা মুখ লুকিয়ে থাকে। কেউ বাবা, ভাই, স্বামী, শ্বশুর, ছেলেদের সামনে বেরোতে পারে না স্ত্রীলোক সুলভ লজ্জায়। লজ্জা তো নারীর ভূষণ, স্বভাবতেই তারা তো বেরোতে পারে না, তাই তারা বেরোয় কখন, রাত্রিরে। আচ্ছা, এইরকম একটা পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে বিচ্ছিন্ন কিছু কিছু ছবি, সেই বিচ্ছিন্ন ছবিগুলোতে একাধিক চরিত্র এসেছে। একাধিক চরিত্রগুলোর প্রেক্ষিতটা কিন্তু একই, অন্ন সংকট, তার সাথে বস্ত্র সংকট। তাদের অঙ্গে কারুর কোনো জামা কাপড় নেই, কারুর এক ফালি ন্যাকড়া, কারুর বা গাছের পাতা, কেউ বা সেটুকুও তাদের নেই। এই কমন প্রেক্ষিতটা, এই কমন সংকটের জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখব কতগুলো বিচ্ছিন্ন ছবি। সেই বিচ্ছিন্ন ছবিগুলোতে একাধিক চরিত্র এসেছে এবং এই সংকটকে কেন্দ্র করে নিয়ে সেই চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্কের যে বিন্যাসটা, সেই পারস্পরিক সম্পর্কের বিন্যাসগুলো কি করে বদলে যাচ্ছে এবং সেই বদলে যাওয়া বিন্যাসে মানুষগুলোর চেহারা, মানুষগুলোর কথাবার্তা, মানুষগুলোর আচার আচরণ কিভাবে পরিবর্তিত হচ্ছে। প্রথম আমরা দেখব ভোলানন্দীর ঘর। ভোলানন্দীর কোমরের ঘুনসির সঙ্গে একটা পট্টি এঁটে তার 5 হাতি ধুতিকানি বাড়ির মেয়েদের দান করেছে। ভোলানন্দীর একটা মাত্র 5 হাতি ধুতি আছে, কিন্তু সে কোনো মতে কোমরে ঘুনসি, সে তো পুরুষ, তাকে বাইরে বেরোতে হচ্ছে এবং নারীর তুলনায় পুরুষের লজ্জা স্বভাবতই কম, এটা প্রকৃতি করে দিয়েছে আর কি। তো যার জন্য সে বাইরে বেরোতে পারছে, কিন্তু সে তার 5 হাতির ধুতিটাকে কী করেছে, ঘরের মেয়েদেরকে দান করে দিয়েছে।
কোনো মতে সেই 5 হাতের ধুতি তার নিম্নাঙ্গটুকু ঢেকে কোনো মতে তার ঊর্ধ্বদেশ কিছুটা ঢাকতে পারে, সবটা নয়। ভোলার বউ প্রথম সেই কাপড়টা জড়িয়ে ঘাটে যায়, ঘুরে এসে ভিজে কাপড়টাকে খুলে রেখে সে মেজ ছেলে পটলের বউ পাঁচি আবার কখনো বা মেয়ে শিউলিকে দিয়ে দেয় ছুঁড়ে। অর্থাৎ একটা কাপড়কে তারা তিনজনে ব্যবহার করে, ভোলার বউ, ভোলার মেজ ছেলের পটলের বউ পাঁচি এবং ভোলার মেয়ে শিউলি। ওই তারা একবার করে পরে বাইরে গিয়ে কাজ করে আসছে, এসে তারা আবার ঘরের অন্ধকারে নিজেকে অন্ধকার দিয়ে আবৃত করে নিয়ে সেই কাপড়টা আবার পরের জনকে দিচ্ছে, সে আবার গিয়ে কাজ করছে, করে ফিরে এসে আবার সে দিচ্ছে। কতকাল এমনি কয়েদ হয়ে থাকবো মা, পাঁচি হু হু করে কেঁদে ওঠে। ক্রাইসিসটা চিন্তা করো, যে কতদিন এরকমভাবে ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে এরকমভাবে নিজেদেরকে বন্দি হয়ে থাকতে হবে। বাইরের সমস্ত জগৎ তাদের কাছে অধরা, বাইরের সমস্ত আলো তাদেরকে মানে আলোটাকে তারা ব্রাত্য করে দিয়েছে, যে আলোতে এলে তাদের সেই উলঙ্গ চেহারা বিভৎসতা তারা কিছুতেই দেখাতে রাজি নয়, তাই অন্ধকারকেই তারা এখন সঙ্গী করেছে এবং একেবারে কনফাইন অবস্থায় রয়েছে। তারা একেবারেই নিজেদেরকে ওই লকডাউন, আমরা এখন যে পরিবেশের মধ্যে দিয়ে রান করছি, আমরা এখন যে পরিবেশের মধ্যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, একেবারে অন্তরীণ হয়ে রয়েছি আমরা গৃহে। এই অন্তরীণটাকে যদি মনে করে দেখো, যদি অন্ধকারের মধ্যে আমাদের অন্তরীণ করে রাখা হতো তাহলে আমাদের কী অবস্থা হতো। ঠিক তেমনিভাবেই ওই সময় পাঁচি হু হু করে কেঁদে ওঠে, আর সয় না বলে শালকাঠের মোটা খুঁটিতে মাথাটা ঠকাস করে ঠুকে দেয়, আর সয় না গো, আর সয় না বলে। মানে একেবারে চূড়ান্ত একটা হতাশা শিউলিকে গ্রাস করে। মাথা ঠুকতে থাকে খুঁটিতে, গড়াগড়ি দেয় আগের গোবর লেপা গুঁড়ো গুঁড়ো মাটিতে। ধুলায় ধূসর হয়ে যায় তার অপুষ্ট দেহ ও পরিপুষ্ট স্তন। হায়, ধুলো মাটি ছাই কাদা মেখেও যদি আড়াল করা যেত মেয়ে মানুষের লজ্জাজনক পোড়া দেহের লজ্জা। কি সাংঘাতিক ক্রাইসিসের জায়গা একটা। অপুষ্ট দেহ, অল্প বয়সী মেয়ে, খেতে পাচ্ছে না, কিন্তু প্রকৃতির নিয়মে তার শরীরে যৌবন এসেছে, সেই যৌবনের ডাকে তার পরিপুষ্ট দুখানি স্তন। কিন্তু এ তো আজ তার সম্পদ নয়, এ তো তার কাছে আজকে বিষ, এ তো তার কাছে আজ গরল সমান। কারণ একে আবৃত্ত করতে না পারলে তার তো লজ্জা, এই লজ্জাকে সে কি করে আবৃত্ত করবে, এই লজ্জাকে কি করে সে ঢাকবে। তাই দুঃখ, যন্ত্রণা, হতাশা, সে কী করতে, লজ্জায় সে কী করতে থাকে, গোবর ল্যাপা ধুলোর ওপরে সে গড়াগড়ি দিতে থাকে এবং সেই ধুলোর আস্তরণ তার গোটা শরীরে লিপ্ত হয়ে যায়। কোথাও যেন তার লজ্জা এবং বাইরের জগতের মধ্যে ধুলোর আস্তরণ এখানে বস্ত্র হিসেবে কাজ করে। তাই ধুলো মাটি ছাই কাদা মেখেও যদি আড়াল করা যেত মেয়ে মানুষের লজ্জাজনক পোড়া দেহের লজ্জা, সেটাও সে চেষ্টা করেছে। শুধু অন্ধকার নয়, এই ধুলো, এই গোবর মাখা ধুলোটুকুকে আস্তরণ দিয়েও যদি সে তার এই দৈহিক লজ্জাকে, তার মানে যা তার সম্পদ, সেই সম্পদই আজ তার লজ্জা, সেই লজ্জাটুকুকে সে যদি করতে পারতো, নিবারণ করতে পারতো। এটা একটা টুকরো ঘটনা, এটা একটা ছোট্ট ছবি, ভোলা নন্দীর বাড়ির একটা ছবি। সেইখান থেকে শিউলির একটা চরিত্র, নারী চরিত্র, যে নারী চরিত্র আর সহ্য করতে পারছে না এই লাঞ্ছনা, যে নারী চরিত্র আর পারছে না এই পরিস্থিতির সঙ্গে, এই অসহনীয় পরিস্থিতির সঙ্গে আপোষ করতে। এই নয় যে সে বেরোতে পারছে না বলে তার যন্ত্রণা, বাইরের জগতের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হচ্ছে না বলে তার যন্ত্রণা। যন্ত্রণাটা অন্য জায়গায়, যন্ত্রণাটা সে তার লজ্জা নিবারণ করতে পারছে না। এই যে অসহায়তা,
এই না পারার জায়গাটা, সেটাই হচ্ছে তার সবথেকে বড় জায়গা, যন্ত্রণার জায়গা। আচ্ছা, তারপরে দেখব আমরা আরেকটা কাপল, সেখানে আসছে বৈকুণ্ঠ এবং মানদা। বৈকুণ্ঠ নিজে প্রচণ্ড খাটুনে, বউটাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে। সন্ন্যাসী বাবুর দালানের পর আমবাগান, তার এপাশে রাস্তা, ওপাশে ঘুপচি মারা পথের ইয়ার্কি। তার কাছে 2 বিঘে বিচ্ছিন্ন ধান জমি লাগাও, বৈকুণ্ঠের মোট 2.5খানা কুড়ে নিয়ে 3 পুরুষের বসত। একটা সময় ঝাঁপে থপথপ থাপ্পড় মেরে বৈকুণ্ঠ প্রায় পিত্তি ফাটা তেতো গলায় বলে, বাড়াবাড়ি করছিস ছোট বউ, বাড়াবাড়ি করছিস বড়, মোর কাছে তোর লজ্জাটা কি? স্বামী স্ত্রীর সম্পর্কটা দেখো, মোর কাছে তোর লজ্জাটা কি? বউয়ের গায়ে কোনো বস্ত্র নেই, কিন্তু তবুও সে স্বামীর কাছে আসতে পারছে না, স্বামীর সামনে আসতে পারছে না। কেমন স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কে হয়তো এটা খুব ঘোরতর একটা বাস্তব যে হ্যাঁ, তার সামনে লজ্জার তার কি আছে, কিন্তু সেটা পরিস্থিতি সাপেক্ষে, অবশ্যই সেটা পরিস্থিতি সাপেক্ষে। কিন্তু স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক সময়ে স্বামীর সামনেও স্ত্রীকে তার লজ্জা নিবারণ করতে হয়, বস্ত্রে তাকে আবৃত হতে হয়, বস্ত্রে নিজের দেহকে ঢাকতে হয়। তাই বলছে যে বাড়াবাড়ি করছিস ছোট বউ, বাড়াবাড়ি করছিস বড়, মোর কাছে তোর লজ্জাটা কি? তার বউ মানদা ভেতর থেকে বলে, মুখ পোড়া বজ্জাত, বোনকে কাপড় দিয়ে বউয়ের সাথে মস্করা, জমের অরুচি লক্ষ্মী ছাড়া। বোনকে তুমি কাপড় দিয়েছ কিন্তু বউকে ছাড়া, বলে তাকে 4টি গালমন্দ করছে। কিন্তু আমরা যদি বৈকুণ্ঠের দিক থেকে দেখি, তাহলে দেখব বৈকুণ্ঠর সঙ্গে যে মানদার সম্পর্ক স্বামী স্ত্রী, সেখানে বস্ত্রটা না থাকলেও হয়তো চলে, সেই রকমই একটা ইঙ্গিত বৈকুণ্ঠ দিয়েছে। কিন্তু তার বোন, সে তো সেভাবে দাদার সামনে বেরোতে পারে না। বোনের লজ্জাটা তার মাথাতে আরও দ্বিগুণ হয়ে বেজেছে, আরও দ্বিগুণ হয়ে তাকে আঘাত করেছে। তাই সে কি করেছে, কাপড়টা সে তার বোনকে দিয়ে দিয়েছে, কারণ সে তার বউ তার সামনে লজ্জা পাচ্ছে, আর বোন তার দাদার সামনে লজ্জা পাচ্ছে। দুটো ক্রাইসিস তো একরকম নয় না, দুটো সংকটের ইন্টেন্সিটি বা দুটো সংকটের প্রগাঢ়তা তো একরকম নয়। সুন্দর সকাল, সুন্দর সন্ধ্যা, কচু পাতার শিশির ফোটার মুক্ত হীরা, সকাল থেকে সন্ধ্যা তক ঝাঁপের দুপাশে এমনই গলাগলি চলে দুজনের মধ্যে, বাড়ির 3 দিকে মাঠ, ইত্যাদি ইত্যাদি। এই সনের বনের মাঝখানে পায়ে হাঁটা পথ ধরে বেনারসি পরা গোকুলের বোন মালতী বিপিন সামন্তের পিছু পিছু 6 কুনের ছাউনির দিকে চলতে থাকে গর্বে ফাটতে ফাটতে। তাই তাকিয়ে দেখে মানদা ঘরের বেড়ার ফোকর জানলা চোখ রেখে। আশ্চর্য আরেকটা জায়গায়, যখন মানদা ঘর থেকে বেরোতে পারছে না, এমনকি তার স্বামী বৈকুণ্ঠের সামনেও সে বেরোতে নারাজ, তাকে গালমন্দ করছে, এই সময় সেই ঘরের ফুটো দিয়ে, শুধু ওই ছোট্ট একটা ছিদ্র দিয়ে বাইরের জগতের সঙ্গে তার আলাপচারিতা চলতে থাকে। সেই দিনের আলোয় সে দেখে বেনারসি পরে, যেখানে একটা সুতো মানুষের অঙ্গে উঠছে না, সেখানে বেনারসি পরে গোকুলের বোন মালতী বিপিন সামন্তের সঙ্গে সঙ্গে 6 কুনের ছাউনির দিকে চলতে লাগলো। এই রকম সময়ে সে কি পেয়েছে, বেনারসি শাড়ি পেয়েছে, এবং বিপিন সামন্তের সঙ্গে সঙ্গে সে চলেছে। এটা একটা খুব কমন ফিচার, যে যখন এরকম ধরো মহামারী, সংকট এরকম তৈরি হয়, কিছু মানুষ তো থাকে, অসাধু কিছু মানুষ থাকে, যারা এই সময়ের ফয়দাটা তোলে, যারা এই সময়ের মুনাফাটা লোটে। এইরকম কিছু দালাল, কিছু আড়কাঠি, কিছু অসাধু ব্যবসায়ী, এইরকম কিছু দুর্বল ভীরু মানুষ থাকে যারা,
যারা সরাসরি কোনো রকম কনফ্লিক্টে বা সরাসরি কোনো রকম প্রতিদ্বন্দ্বিতায় আসে না, অথচ মানুষের সংকটের সময়, মানুষের এই রকম ক্রাইসিস, বিপর্যয়, সর্বনাশের সময় তারা ধূর্ত শেয়ালের মতন গর্ত থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে তারা এই সংকটকালে মানুষকে কুপথে নিয়ে যায়, মানুষের এই অপারগতা, মানুষের এই অসহায়তার সুযোগ নেয়, নিয়ে তারা মুনাফা লোটে। তোমরা যদি অশনি সংকেত পড়ে থাকো বা নিদেন পক্ষে সিনেমাটাও দেখে থাকো, ওটাও তো সেই মন্বন্তরের গল্প। সেখানে দেখবে ছুটকি বলে একটা চরিত্র ছিল, যেই চরিত্রটা খিদের জ্বালা সহ্য করতে না পেরে এইরকম একটা ফাঁদে পড়ে গেছিল, যে এই সময় সত্যি গ্রাম থেকে অল্প বয়সী মেয়েদেরকে এই ধরনের দালালরা, এই ধরনের অসাধু মনোবৃত্তির মানুষরা, তারা লোভ দেখিয়ে, টোপ দিয়ে ভালো জীবন, ভালো খাওয়া, ভালো পড়া, এই সমস্ত টোপ দিয়ে মানুষের যে অভাব, মানুষের যে অনটন, মানুষের যে অসহায়তা, তাকে কয়েন করে, কেমন সেইটার উপরে ভর দিয়ে, সেইটাকে ব্যবহার করে গ্রাম থেকে এইসব মেয়েদেরকে তারা শহরে নিয়ে আসে, অসাধু ব্যবসায় তাদের জোর করে নিযুক্ত করে, এবং তারপরে তারা জীবনের অন্ধকারে কোথায় যে তলিয়ে যায় আর কোনো হদিশ পাওয়া যায় না। এবং আমরা ধরেই নিতে পারি তাদের পরিণতি কী হয়। যদি তারা বেঁচেও থাকে, তারা যে খুব একটা ভালো জীবনযাপন করতে পারে তা তো নয়, হয়তো মরে যায়, হয়তো বা পতিতা পল্লীতে তার ঠাঁই হয়, হয়তো বা তাদেরকে বিক্রি করে দেওয়া হয়। সেই ট্র্যাডিশন তো এখনও চলছে। এখনও আমরা দেখি মেয়েদেরকে নিয়ে, তাদের এই অসহায়তার সুযোগ নিয়ে, তাদের অর্থনৈতিক সামাজিক দুর্বলতার সুযোগ নিয়ে কিভাবে তাদেরকে করে পাচার করে দেওয়া হয়, তাই তো? সেই সেই ঘটনাক্রমের পুনরাবৃত্তি কিন্তু আজ একবিংশ শতাব্দীতে এসেও দেখতে পাচ্ছি। আজও কিন্তু বিপিন সামন্তের মতন লোকেরা আমাদের সমাজের আনাচে কানাচে ওই ধূর্ত শেয়ালের মতন তারা ছদ্মবেশে হোক বা ক্যামোফ্লেজ করেই হোক তারা আত্মগোপন করে থাকে, সুযোগ বুঝে তারা বেরিয়ে আসে। ঠিক সেই রকমভাবেই কিন্তু এই দেখে যে গোকুলের বোন মালতী বিপিন সামন্তের পেছন পেছন বেনারসি পরে সে ছকুনের ওই দিকে, ছাউনির দিকে চলে যাচ্ছে। আমরা বুঝতেই পারলাম যে মালতী গ্রাম ছাড়ছে এবং তাকে নিয়ে যাচ্ছে বিপিন সামন্ত। অনেক বড় লোভ তাকে দেখানো হয়েছে। প্রতারণার ফাঁদে মালতীর মতন মেয়েরা যুগে যুগেই পড়ে যায়। দাশু কামাটের মেয়েটা আজ ওদের সঙ্গে যাচ্ছে। ও তো রাতের ছায়া ছিল কাল রাত্রিতক। সারাদিন ঘরে লুকিয়ে থেকে চুপি চুপি ঘাটে আসতো, 2-4টে বাসন আর কলসি নিয়ে। ধোপ দুরস্ত সাদা থান কাপড়টা কোথা থেকে পেল সধবামাকে? শুধু বেনারসি পরে যে মালতী যাচ্ছে, গোকুলের বোন মালতী যাচ্ছে তা নয়, তার সঙ্গে ধোপদুরস্ত সাদা থান পরা সধবা, কিন্তু সাদা থান পরা ওই মেয়েও যাচ্ছে। ওটাকে দাশু কামাটের মেয়ে। ও তো গতকালও তাদের সঙ্গে সঙ্গে গিয়ে কি বলে মানদার সঙ্গে গিয়ে পুকুর ঘাটে বাসন মেজেছে, কাপড় কেচেছে। তার অঙ্গে তো কোনো বস্ত্র ছিল না। সেও তো অন্ধকারকে শরীরে জড়িয়ে নিয়েছিল, কিন্তু চুপি চুপি আসতো ঘাটে, তার সাথে কথা বলতো, চলে যেত। কিন্তু আজ ওই গোকুলের বোন মালতী আর কি বলে দাশু কামাটের যে মেয়ে বিন্দু, কেমন এরা কোথায় চলল? বিপিন সামন্তর সঙ্গে অবাক চোখে সে দেখে যে দাশু কামাটের মেয়ের সধবা হওয়া সত্ত্বেও তার গায়ে সাদা থান উঠেছে, আর গোকুলের বোনের গায়ে উঠেছে একেবারে
ঝলমলে বেনারসি। হঠাৎ পিছু ফিরে হাঁটতে থাকে আচ্ছা, শনক্ষেতের রঙ্গমঞ্চের রঘু একটু মশকরা করে বেনারসি পরা মালতীর সঙ্গে। তা দেখে যেন যাত্রা দলের মেয়ে সাজা ছেলে সখীর মতন ভরকে গিয়ে থমকে দাঁড়ায় রানুর হাপুস কাঁদা 16 বছরের কাঁচা মেয়ে। এদিক ওদিক চায়, হঠাৎ পিছু ফিরে হাঁটতে থাকে হনহনিয়ে। ফাঁদ থেকে নিজেকে ছাড়িয়ে হরিণী যেন পালাচ্ছে, এদিকে পালানো চলে। ইস ইস, কি সাদা থান ওর পরনের ধুতিটা! এমন, দাঁড়াও এক মুহূর্ত। হ্যাঁ, তো মালতীকে দেখে, বেনারসি পরা মালতীকে দেখে যখন রঘু মশকরা করে, থমকে যায় মালতী এবং দাশু কামাটের মেয়ে বিন্দি, 16 বছরের বিন্দি। হঠাৎই দেখা যায় সাদা থান পরা ওই বিন্দি যেন ফাঁদ থেকে নিজেকে ছাড়িয়ে হরিণী যেন পালাচ্ছে, যেদিকে পালানো চলে। হঠাৎ করে সে বিপিন সামন্তর সঙ্গে যেতে যেতে সে ফিরে দাঁড়ায় রঘুর ডাক শুনে। সে উল্টো দিকে দৌড় লাগায়। অবিন্দু দাঁড়া, রঘু ডাকে। বিন্দি দাঁড়ায়। ফাঁদ ছাড়া হরিণী তো নয় আসলে, মানুষের মেয়ে। দাঁড়িয়ে মুখ ফেরায়, বলে, কাল কাল যাব সামন্তমশাই, বড় ডর লাগছে আজ। ভয় পায়। 16 বছরের বিন্দি, তার পরিচিত গ্রাম, তার বাবা মা, তার পরিচিত পরিবেশ ছেড়ে অজানিত কোনো ভবিষ্যতের দিকে পা বাড়াতে ভয় পায়। কিছুতেই সে, প্রাথমিক একটা উন্মাদনায় সে হয়তো বেরিয়ে এসেছিল সাদা তান পরে, কিন্তু যেই মুহূর্তে রঘু ডাকে, রঘুর সেই পরিচিত গলার স্বরে তার সম্বিত ফেরে। কারণ সে তো জানে না যে এই গ্রাম থেকে বেরোলে তার জন্য কোন ভবিষ্যৎ, কোন অন্ধকার তার জন্য অপেক্ষা করে আছে। ফলে এই একটা জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি যে মালতী কিন্তু বিপিনের সঙ্গে রয়েছে, কিন্তু 16 বছরের বিন্দি পারে না। সে একেবারে ভীত হরিণীর মতন উল্টো দিকে দৌড়ে সে সামন্তকে বলে, আজ নয় কাল যাবে, আজকে ওর খুব ভয় লাগছে। বেনারসি পরা মালতী বলে, ইহি রে খুকি, মোর ডর লাগছে, দে তবে দে কাপড় খুলে, খোল কাপড়, যাবি তো চল, নয় কাপড় খুলে ঘরে যা। এইরকম একটা কথোপকথন, অর্থাৎ সে যাবে বলে সেই করারেই তাকে কাপড়টা দেয়া হয়েছিল। ইতিমধ্যে এই গোটা ঘটনাটা পর্যবেক্ষণ করছে কে, দেখছে কে? ঘরের মধ্যে থেকে, অন্ধকারের মধ্যে থেকে মানদা ওই বেড়ার একটা ফাঁক দিয়ে এই গোটা ঘটনাটাকে, আলোতে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা দেখছে, যে ওই আলোতে কি করে আরেকটা মেয়েকে নির্লজ্জ করে দেওয়ার একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে। যখন মালতী চিৎকার করে বলছে, যাবি না তো কাপড়টা খুলে দে। সেই মুহূর্তে বৈকুণ্ঠ বলছে, ঝাঁপ ভাঙবো ছোট বউ, কারণ মানদা ঘরের ঝাঁপ দিয়ে রেখে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। মানদা, ভাঙো, মাথা ভাঙবো তোমার আমি। সন্ধ্যার পর মানদা ঝাঁপ খোলে। সারাদিন সে ঘরের অন্ধকারে। সন্ধ্যার পর স্বামীর কাছে মেয়ে মানুষের লজ্জা কি। এখানে আবার আরেকটা অন্য ডাইমেনশন, যে রাত্রি মানেই, সন্ধ্যা অন্ধকার মানেই সেখানে নারী পুরুষের আরেকটা সম্পর্কের রসায়ন তো তৈরি হয়। সেই জৈব রসায়ন, সেখানে স্বামী স্ত্রী, তাদের সেই রসায়ন, চিরায়ত নারী পুরুষের রসায়ন। সেখানে তো সেই অন্ধকারে লজ্জা নারীর ভূষণ হতে পারে না। সেই অন্ধকারী লজ্জাকে ত্যাগ করে নারীকে উঠে আসতে হয় পুরুষের আলিঙ্গনে ধরা দিতে। ফলে অন্ধকারের পরে, সন্ধ্যার পরে পুরুষের কাছে আর লজ্জা কী, স্বামীর কাছে মেয়ে মানুষেরা লজ্জা কী। এই পর্যন্ত আবার বৈকুণ্ঠ আর মানদার একটা দাম্পত্যের একটা টুকরো ছবি, এবং
তাদের পারস্পরিক সম্পর্কের একটা দিক, যেখানে মানদা স্ত্রী হয়েও পারে না দিনের আলোতে তার উলঙ্গ শরীরটা স্বামীর সামনে নির্লজ্জের মতো উপস্থিত করতে। ফলে স্বামীর বলা সত্ত্বেও সে কিন্তু অপেক্ষা করে কখন সন্ধ্যার শেষ অস্তরাগে অন্ধকার নেমে আসবে। সেই অন্ধকারে নিজেকে আবৃত করে সে স্বামীর সামনে উপস্থিত হবে। আর তাছাড়া ওই যে বললাম, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কে তখন বস্ত্রটা হয়ে যায় একটা গৌণ বিষয়। সুতরাং সেই সময় পর্যন্ত কিন্তু মানদা অপেক্ষা করতে থাকে। সেখানে কিন্তু তার স্বামী তার স্বামিত্বের অধিকার নিয়ে, স্বামিত্বের বড়াই করে যে জায়গাটাতে উপস্থিত হতে চায়, যেই অধিকারকে সে প্রতিষ্ঠা করতে চায় যে আমার কাছে তোর লজ্জা কি, কেমন, সেই জায়গাটাতে কিন্তু নারী তাকে মানে কোনোভাবেই প্রবেশাধিকার দেয় না। এখানে কোথাও একটা মানদা চরিত্রের একটা স্বাতন্ত্র্য, মানদা চরিত্রের একটা কাঠিন্য বা মানদা চরিত্রের একটা ব্যক্তিত্ব কিন্তু লক্ষণীয়, যে লজ্জা হচ্ছে তার ভূষণ, এটা নারীর ভূষণ, এটা নিয়ে সে জন্মেছে, এই সংস্কার নিয়ে সে জন্মেছে, সেই জায়গাটা থেকে কিন্তু সে আপোষ করে না। যাই হোক, আচ্ছা, তারপরে আবার আরেকটা, এখানে যেমন স্বামী স্ত্রী দুজনের একটা সম্পর্কের রসায়ন দেখলাম। এরপরে আমরা দেখব ভূতি আর কানু, মা এবং ছেলে। মা এবং ছেলে, স্বভাবতেই ছেলে মায়ের কাছে খাবার চাই, খিদে কাতর হয়ে কানু ভূতির কয়েদখানার বাইরে থেকে কেঁদে বলে, মা ও মা খিদে পায় যে। ভেতর থেকে ভূতিও তো অন্ধকারে নিজের উলঙ্গ শরীরটাকে ঢেকে রেখে ভেতর থেকেই ছেলেকে বলে, পান্তা আছে, শিখে পান্তা আছে, খেয়ে নে। পারতে পারি না যে, তুই দে। ভূতি দিশাহারা হয়ে ভাবে, যাব? ছেলে মাকে ন্যাংটো দেখলে কি আসে যায়, মা কালীও তো ন্যাংটো। ও মা কালী, তুই বল মা, যাব? বল মা, মোর হৃদয় থেকে কিছু একটা বল। সেই মুহূর্তে মাতৃত্বের অসহায়ত্ব মানে ভীষণভাবে দুর্বল করে দেয় ভূতিকে। ভাবে ছেলেটা তো পারতে পারছে না, খেতে পারছে না, ছেলেটা খেতে পারছে না, তার সামনে আমরা লজ্জা, এটা তো একটা সংস্কার। কিন্তু ছেলেটা যে খেতে পারছে না, তার প্রবৃত্তিটা যে হচ্ছে না, তৃপ্ত হচ্ছে না, এবং মা কখনো পারে, ছেলে না খেয়ে রয়েছে বা সে খিদে কাতর হয়ে রয়েছে, সেইখানে তার লজ্জাটা কি তার কাছে এত বড়? এই যে দ্বিধাকীর্ণ, এই যে দ্বন্দ্বে একেবারে রক্তাক্ত একটা মাতৃহৃদয়, সে তখন নিজেকে প্রবোধ দেয় যে মা কালীও তো ন্যাংটো। কিন্তু মাকে, সেও তো মা, আপামোর জনগণের মা, আমরা তো তাকে সেই উলঙ্গ অবস্থাতেই দেখছি, কই আমরাও লজ্জা পাচ্ছি না বা মা কালী স্বয়ং লজ্জা পাচ্ছে না। সে নিজেকে এভাবে বোঝানোর চেষ্টা করে। অর্থাৎ মানে আমি বলতে চাইছি যে মাতৃত্বের কোন অসহায়ত্বের জায়গা থেকে কানু এই ভূতি এইগুলো ভেবে, এই মা কালীর রেফারেন্সটা টেনে এনে মা কালীর কথা ভেবে সে নিজেকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যে এই অবস্থাতেও সে বেরিয়ে ছেলেকে অন্তত ভাতটুকু ওপর থেকে পেরে দিক। হ্যাঁ, এই অসহায়ত্ব মানে দুদিকেই কিভাবে অসহায়, একদিকে তার এই উলঙ্গ চেহারা, সে কী করে ছেলের সামনে বেরোয়, যতই হোক না কেন সে তো মা, তার মানে এটাই তো কথা না, এটা তো লজ্জা একটা। এই দিকে তার একটা অসহায়ত্ব, একটা অপারগতা। হ্যাঁ, অন্যদিকে তার ছেলেটা খেতে পাচ্ছে না, তার খিদে পেয়েছে, অথচ ঘরে পান্তা রয়েছে, সেটা সে দিতে পারছে না, সেখানেও তার এক ধরনের অসীম অসহায়ত্ব, অপারগত্ব। অর্থাৎ কি কঠিন একটা সংকটের মধ্যে, কি কঠিন একটা সময়ের মধ্যে মা এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু সেদিন হঠাৎ তাকে উলঙ্গ দেখে কানু যেমন হিহি করে হেসেছিল, আজও যদি তেমনি করে হাসে। এর আগে কানু দেখেছে বাচ্চা ছেলে মাকে ন্যাংটো দেখে সে হিহি করে হেসে উঠেছে। সে হয়তো দেখে হেসেছে কিছু না মনে করেই,
কিন্তু মা তো তাতে লজ্জা পেয়েছে। আজও যদি কানু ওরকমভাবে হাসে, চোখ ফেটে তার জল এসে পড়ে। এখন আর জল আসে না, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। ছেঁড়া মাদুরটা চোখে পড়ে, বলে দাঁড়া একটু। মাদুরটা সে নিজের গায়ে চড়ায়, এক হাতে শক্ত করে সে মাদুরটা করে, জড়িয়ে ধরে সে আরেক হাতে পান্তার হাঁড়িটা নামাতে চায়, কিন্তু পারে না। ওপর থেকে পান্তার হাঁড়িটা পড়ে গিয়ে, একেতে আকাল, পান্তার হাঁড়িটা পড়ে গিয়ে ভাতগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ছেলের খাবারটাও গেল, তার লজ্জাটাও গেল। তখন মাদুরটা খুলে ছুঁড়ে ফেলে ভূতি এঁটো ভাত আর ভাত বেজানো এঁটো জলের মধ্যেই ধপ করে বসে দু হাতে বুক ঢেকে শুরু করে কান্না। আর এমনই আশ্চর্য কাণ্ড, এবার তার শুকনো চোখ থেকে জল বেরিয়ে আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে ফোঁটা ফোঁটা মিশতে থাকে মেঝে ভাত ভেজানো জলে। কি অসাধারণ একটা জায়গা, যে মা এত কষ্ট করে ভাতটা ছেলেকে খেতে দিতে গেল, সেটাও তার চলে গেল। আর কি করবে মা আকালের সময়? ছেলেটা খেতে পেল না, তার লজ্জা, ছুঁড়ে ফেলে দিয়েছে সে তার সমস্ত লজ্জাকে। এতদিনের নির্জলা যে চোখ দুটো, আজ হুড় করে সেখান থেকে তার জল বেরিয়ে, তার চোখের জল আর ভাতের জল মিলেমিশে একাকার হয়ে যায়। কত অসহায়ত্ব, কত যন্ত্রণা এই কান্নার মধ্যে দিয়ে, এই অপারগতার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে ভূতির এই আচরণের মধ্যে দিয়ে। তাহলে ছেলে এবং মায়ের আরেকটা ছোট্ট এপিসোড, আরেকটা ছোট্ট খণ্ডচিত্র। সেখানে এই সংকট, এই উলঙ্গ, এই মায়ের যে উলঙ্গ শরীর দেখে কানুর হেসে ওঠা এবং সেইটা মাকে পীড়িত করা, এই টুকরো 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 অনুভবের জায়গাটা ধরে ভূতির চরিত্রের একটা দিক আমরা এখানে করলাম, আমাদের সামনে উঠে এলো, এবং শেষ পর্যন্ত সে কিভাবে ভেঙে পড়ছে পরিস্থিতির কাছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি রাবেয়া আর আনোয়ারের একটা জায়গাতে। একটা মুসলিম দম্পতি, রাবেয়া আর আনোয়ার। আজ শেষ, আজ যদি কাপড় না আনবে তা তোমায় আমায় খতম, পুকুরে ডুববো খোদার কসম। আজ যদি কাপড় না আনবে তাহলে রাবেয়া কি করে? আত্মহত্যার হুমকি দেয়, যে আর কিন্তু সে সহ্য করতে পারছে না এইভাবে দিন যাপন। সুতরাং সে কি করবে? সে জলে ডুবে কিন্তু আত্মহত্যা করবে। সে জলে ডুবে আত্মহত্যা করবে। আনোয়ারকে এইরকমই হুমকি দেয় হচ্ছে রাবেয়া। কয়েকদিন ধরেই এইরকমভাবে ভয় দেখাচ্ছে, তবু রাবেয়ার বিবর্ণ মুখ, রুক্ষ চুল দেখে আনোয়ার কোথাও ভয় পায় রাবেয়াকে। এটা আবার একদম অন্য একটা পরিবেশ। একেতে পেটে ভাত নেই, সেখানে দুমুঠো অন্ন দেওয়ার মতন জোগানো ঘরে নেই, অন্যদিকে গায়েও বস্ত্র নেই, সেখানে একটা সুতো দেওয়ার মতন সামর্থ্য আনোয়ারের নেই। ফলে সব কিছু মিলিয়েই আনোয়ার এবং রাবেয়ার পরিস্থিতিটা কিন্তু আরও জটিল। চাষির ঘরের বউ দুর্ভিক্ষের দিনগুলি না খেয়ে ধুকতে ধুকতে কাটিয়ে দিয়েছে। কথা শোনেনি, শাক পাতা কুড়িয়ে এনে খুদকুড়ো দিয়ে সে জাল দিয়ে খেয়েছে। কিন্তু পড়তে দিতে না পারার দোষ ও সইতে নারাজ। দিনভর ফুসে ফুসে গঞ্জনা দিচ্ছে যে বিবিকে যে কাপড় দিতে পারে না সে কেমন মরদ, আর তার আবার শাদি করা কেন। অর্থাৎ একদিকে হচ্ছে পেটের খিদে, আরেকদিকে হচ্ছে তার লজ্জা।
কিন্তু রাবেয়ার কাছে দেখা যাচ্ছে যে পেটের খিদের থেকেও লজ্জাটা কিন্তু আরও অনেক বড় হয়ে দেখা দিয়েছে। পেটের খিদেটাকে সে সহ্য করে দুবেলা দুটো কুদকুড়ো বা শাক পাতা সবজি সেদ্ধ করেও সে ধুকতে ধুকতে হলেও সে দিন যাপন করেছে, কিন্তু এভাবে সে দিন যাপন করতে নারাজ। অনুনয় করে আনোয়ার বলে, আজিজ সাহেব খবর আনতে গেছেন, হাতিপুরের কাপড়ের ভাগ মিলবে আজকালের মধ্যে, একটা দিন সবুর কর। আর কত সবুর করব? কবরে যেতে সবুর করব এবার? সেমিজ না পরলে দু ফেরটা শাড়ি পরা রাবেয়ার অভ্যেস। এক ফেরটা কাপড় জড়িয়ে মানুষের সামনে সে বার হয়নি কোনো দিন। পায়খানার চটের পর্দাটা গায়ে জড়িয়ে নিজেকে তার বিবসনা মনে হচ্ছে। কাপড় যদি নেই, ঘোষবাবুর বাড়ির মেয়েরা এবেলা ওবেলা রঙিন শাড়ি বদলে নিয়ে পরে কি করে? আজিজ সাহেবের বাড়ির মেয়েরা চুমকি বসানো হালকা শাড়ির তলার মোটা আবরণ পায় কোথায়? সবাই পায় না শুধু তার স্বামী। আল্লাহ এ কোন মরদের হাতে সে পড়েছিল। এই জায়গাটাতে দেখো যে সামাজিক বিন্যাসটা কীরকম। ঘোষবাবু সম্পূর্ণ বাড়ি, ঘোষবাবু ধনী, তার বাড়ির মেয়েরা কিন্তু এবেলা ওবেলা রঙিন শাড়ি পরছে। অথবা আজিজ সাহেবের বাড়ির মেয়েরাও কিন্তু সলমা চুমকি দেওয়া শাড়ি পরছে। আজিজ সাহেব এবং ঘোষবাবু, একজন হিন্দু একজন মুসলিম, কেমন এরা হচ্ছে সমাজের সম্ভ্রান্ত দুই ব্যক্তি, ব্যবসায়ী বা ব্যক্তি। এদের বাড়ির মেয়েরা পাচ্ছে, এদের তো কোনো অনটন নেই, এদের তো অভাব নেই, এরাও কখনো সংকটে পড়ে না। সংকটে পড়ে কারা? সংকটে পড়ে এই আনোয়ার, রাবেয়া, সংকটে পড়ে ভোলা, সংকটে পড়ে ভূতি, এরা পড়ে সংকটে। তাই রাবেয়া বুঝতে চায় না যে সবাই শাড়ি পায়, কেবল তার বরই পায় না। রাত্রের ছায়ামূর্তি হয়ে রাবেয়া গিয়ে দেখে আমিনা জ্বরে শয্যাগত হয়ে পড়ে আছে। তার গায়ে দুটো বস্তা চাপানো, চুলের বস্তা। নিচেই আমিনার গায়ের চামড়া জ্বরে যেন পুড়ে যাচ্ছে। আমিনা বলে ফিসফিসিয়ে, গা জ্বলছে, পুড়ে যাচ্ছে, আজ ঠিক মরবো, এ বস্তা মুড়ে কবর দেবে মুখে। রাবেয়া আর আমিনা দুটো চরিত্র। রাবেয়া আজিজের বউ, যে কিনা প্রতিনিয়ত তার বরকে কাপড় এনে দেওয়ার জন্য হুমকি দিতে থাকে। এই রাবেয়া যখন আমিনার ঘরে যায়, দেখে আমিনা দুটো চটের বস্তা গায়ে জড়িয়ে রয়েছে, তার ধুম জ্বর। সেই অবস্থাতেও তার একমাত্র অনুনয়, তার একমাত্র কাতর মিনতি রাবেয়ার কাছে, আজ ঠিক মরব। অর্থাৎ মৃত্যুটা তার কাছে এত কাঙ্ক্ষিত। মৃত্যুটা এই মুহূর্তে, এই সংকটকালে, যেখানে পেটে ভাত নেই, যেখানে গায়ে বস্ত্র নেই, এই রকম সংকটের সময়ে এই রাবেয়া, আমিনা, ভূতি, এদের কাছে মৃত্যু অনেক কাঙ্ক্ষিত, অনেক বাঞ্ছিত। অন্তত প্রতিনিয়ত এইভাবে মরে যাওয়ার থেকে তাদের মুক্তি মিলবে। এটাও তো প্রতি মুহূর্তে নিজেকে মেরে মানে মৃত্যুর সমান। এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, এ তো মৃত্যু যন্ত্রণার থেকে কোনো অংশে কম নয়। তাই তার একটাই বাসনা, এবার ঠিক মরব এবং এই বস্তা মুড়ে কবর দেবে মুখে। তাই জন্য সে গায়ে দুটো বস্তা চাপিয়ে রেখে দিয়েছে যে এই বস্তা মুড়ে আমাকে দেবে, কবর দেবে। তো প্রথম থেকে এই পর্যন্ত গল্পের যতটুকু আমরা পড়লাম, সেই পড়াগুলো মোটামুটি আমি বিশ্লেষণ করতেই গেছি যে খাদ্য সংকট এবং বস্ত্র সংকটের এই যে একটা অসহনীয় ক্রাইসিস, অসহনীয় একটা পরিস্থিতি, এই সংকটের সময়ে মানুষগুলো কিভাবে এই সংকটকে নিচ্ছে, তারা কিভাবে মুখোমুখি হচ্ছে, কিভাবে তারা জীবনকে দেখছে এবং পারস্পরিক সম্পর্কগুলো কিভাবে বদলে যাচ্ছে। দুঃশাসনীয় গল্পের মধ্যে বললাম যে নির্দিষ্ট কোনো নিটোল গল্প নেই,
অনেকগুলো ছোট 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 গল্প আছে, যেই গল্পগুলোকে এই একটা সংকট যেন একটা বেঁধে দিয়েছে। অনেকগুলো গল্পের একটা চালচিত্র হচ্ছে দুঃশাসনীয়, কেমন? ফলে এই এই গল্পটা পড়াতে গিয়ে বা পড়তে গিয়ে আমাদের যেগুলো মনে হয় যে সেইভাবে তো নির্দিষ্ট কোনো চরিত্র এখানে আসেনি, অনেকগুলো চরিত্রের বিমোচন ঘটেছে এখানে। এবং যেহেতু অন্ধকার, যেহেতু বস্ত্র সংকট এবং নারীর ভূষণ হচ্ছে লজ্জা, এবং সেই লজ্জা নিবারণের উপায় হচ্ছে বস্ত্র, ফলে নারী চরিত্রগুলো অনেক বেশি হাইলাইটেড, নারী চরিত্রগুলো অনেক বেশি করে আমাদের সামনে উঠে এসেছে, এবং তাদের চাওয়া, তাদের পাওয়া, তাদের ভাবনা, তাদের প্রতিবাদ, তাদের এই সংকট মুখোমুখি হবার যে রীতি, এবং মুখোমুখি হয়ে কখনো তারা যখন হতাশ হয়ে ভেঙে পড়ছে, কখনো তারা কুপথে যাচ্ছে, কখনো একটা অল্টারনেটিভ রাস্তা, একটা সমান্তরাল পথ তারা খুঁজে নেওয়ার চেষ্টা করছে। বিভিন্নভাবে এই নারী চরিত্রগুলো বিভিন্নভাবে এই সংকটের মোকাবিলা তারা করছে, সংকটের মোকাবিলা তারা করছে। তো এইভাবেই আমি এইটুকু পড়ালাম, এর পরের দিনকে আবার বাকিটুকু পড়াবো। এই গল্পটা একটু অন্যভাবে পড়তেও হবে বা অন্যভাবে পড়াতেও হবে, কারণ যেহেতু এটাতে নির্দিষ্ট কোনো চরিত্র নেই, ফলে চরিত্র ধরে তেমনভাবে পড়া যাবে না। ধরো এইটাতে যেটা হতে পারে যে গল্পের নামকরণটা খুব ইম্পর্টেন্ট, বারবার করে বলছি যে দুঃশাসনীয় একটা পৌরাণিক মিথকে কেন্দ্র করে নিয়ে একেবারেই বাস্তব, ঘোরতর বাস্তব একটা সংকটকে কেন্দ্রে রেখে মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটা লিখেছেন, অথচ কি অবলীলাক্রমে সেই পৌরাণিক ঘটনার সঙ্গে এই সংকটকে তিনি এক সূত্রে বেঁধে গল্পের নামকরণ দুঃশাসনীয় করেছেন। এটা অবশ্যই একটা রূপক নামকরণ বা সিম্বলিক একটা সাংকেতিক নামকরণ, যার মধ্যে দিয়ে আমি গল্পের যে ক্রাইসিস, গল্পের যে সংকটটা কোথায় সেটা অনায়াসে ধরতে পারি। সুতরাং নামকরণটা একটা খুব বড় জায়গা এটা। দ্বিতীয়ত যে অন্ধকারের ব্যবহার একটা ভালো জায়গা আছে, এটা আলাদা করে করা মানে প্রশ্ন হিসেবে আসতে পারে। দ্বিতীয়ত যেটা, যে এই সংকটে যে মেয়ে চরিত্র, নারী চরিত্রগুলো এসেছে, তারা কিভাবে এই সংকটগুলোকে দেখেছে, কিভাবে তাদের যাপনে এই সংকটটা প্রভাব ফেলেছে। মানে এক একজন এক এক রকমভাবে সংকটটার মোকাবিলা করেছে, তো ফলে সেক্ষেত্রে প্রত্যেকটা নারী চরিত্রই কী করে এই সংকটের মোকাবিলা করছে, কী করে এই সংকটটাকে নিচ্ছে, কী করে এই সংকটটার সঙ্গে সংকটটাকে রেজিস্ট করছে, কেমন, এটাও আরেকটা আসতে পারে। আর যেটা আসতে পারে যে সমাজ ব্যবস্থার একটা চেহারা কীরকম হতে পারে, ছোট গল্প হিসেবে কতখানি সার্থক, এইরকম ধরনের। সুতরাং গল্পটাকে খুব ভালো করে পড়তে হবে, এবং গল্পটা পড়ে তার সঙ্গে এই ক্ল্যারিফিকেশনগুলো একটুখানি মাথায় রাখতে হবে, ছোট 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 ঘটনার যে ক্ল্যারিফিকেশনগুলো। ঠিক আছে? সুতরাং আজকে আমি এটা আপলোড করে দিচ্ছি, তোমরা এটা পড়ো, পড়ে গল্পটা তো পড়ছোই, গল্পটা পড়ে এই আজকের পড়াটা শোনো, শুনে প্রশ্ন থাকলে সেটা করো, তারপরে আমি আবার নেক্সট ফেজে গল্পটা শেষ কমপ্লিট করবো। থ্যাংক ইউ, ভালো থাকো।